কালনাগ জোনাকির মাথার কাছে বসে জোনাকির রক্ত চুষে খাচ্ছে। এই দেখে তো শিয়াল এক লাফে গিয়ে কালনাগকে কামড়ে ধরে। আমার সাধনা সিদ্ধির জন্য এবার আমাকে জঙ্গলে তপস্যা করতে হবে। তার জন্য আমাকে উপযুক্ত জঙ্গল খুঁজে বার করতে হবে। এরপর তান্ত্রিক খুঁজতে খুঁজতে শিমুলতলি জঙ্গলে এসে পৌঁছায়। হ্যাঁ, গন্ধ পাচ্ছি সেই গন্ধ যা আমার সাধনা সিদ্ধির জন্য প্রয়োজন। আজ থেকে আমি এই জঙ্গলেই সাধনায় বসবো। আর সেই জঙ্গলে এক ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার বসবাস করত। পরিবারে ছিল নাগরাজ, নাগিন ও তাদের এক কন্যা সন্তান যার নাম ছিল জোনাকি। বাবা, চলো না আজ আমরা নদীর ধারে বেড়াতে যাই। নদীর ধারে বেড়াতে যাবি? আচ্ছা বেশ, তাই নিয়ে যাব। কিন্তু নদীর ধারে এখন মানুষজন থাকতে পারে, তুমি জোনাকিকে নিয়ে রাতের দিকে যেওখন। এরপর একটু রাতের দিক করে নাগরাজ ও নাগিন তাদের কন্যা সন্তান জোনাকিকে নিয়ে নদীর তীরে বেড়াতে আসে। আহ, বেশ লাগছে তাই না? কেমন সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে, শান্ত নদী বয়ে চলেছে, চারিদিক কেমন নিস্তব্ধ। হ্যাঁ মা, আমারও খুব ভালো লাগছে। আমি একটু নদীর পাড়ে বসবো। কিন্তু তাদের এই খুশির মুহূর্তে ব্যাঘাত ঘটালো এক শিয়াল। সেও সেইখানে এসে আপন মনে ডাক পাড়তে লাগলো। আরে ও শিয়াল ভাই, একটু দূরে গিয়ে চেঁচাও না। দেখছো না কেমন সুন্দর চাঁদ উঠেছে, কি সুন্দর নিস্তব্ধ একটা মিষ্টি পরিবেশ, সেখানে তোমার এমন বিচ্ছিরি ডাক। উফ, মানেটা কি? আমি চেঁচাচ্ছি? মোটেই না। এমন মনোরম পরিবেশে আমি গান গাইছি, বুঝলে? এই কথা বলেই শিয়াল আবারও হুক্কা হুয়া করে ডাক ছাড়ে। না, এখানে আর থাকা যাচ্ছে না, কানটা একেবারে ঝালাফালা হয়ে গেল। হ্যাঁ গো, রাতও অনেক হয়ে গেল, চলো জোনাকিকে তো আবার ঘুম পাড়াতে হবে। এখন বাড়ি যাবো না মা, আরো একটু থাকবো। শিয়াল মামাটা খুব দুষ্টু, ওর চেঁচানোর জন্য বাড়ি চলে যেতে হচ্ছে। এরপর নাগরাজ, নাগিন ও জোনাকি তাদের গুহায় ফিরে আসে। তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এদিকে তখন তান্ত্রিক এক অগ্নিকুণ্ডের সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। তারপর জাগো জাগো জাগো, দেখাও আমায় আমার তপস্যা সাধনের, আমার শক্তিশালী হওয়ার পথ দেখাও দেখাও, জাগো, ওঠো। তখনই সেই অগ্নি থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠে দিক নির্দেশ করে এগোতে থাকে। আর তার পিছু পিছু তান্ত্রিকও সেই দিকে এগোতে থাকে এবং অবশেষে গিয়ে পৌঁছয় সেই সাপের গুহার সামনে। আর সেখানে পৌঁছে এই তো পেয়েছি পেয়েছি, আমাকে আর কেউ আটকাতে পারবে না। এবার আমি অমর হয়ে যাব। এর বেশ খানিক পরে তান্ত্রিক সেই গুহা থেকে বেরিয়ে চলে যায়। তারপর ধীরে ধীরে ভোর হয়ে আসে। মা জোনাকি, উঠে পড় মা, ভোর হয়ে গেছে, আমাদের যে খাবার জোগাড় করতে বেরোতে হবে। মা, আমি যে উঠতে পারছি না মা, মাথাটা কেমন ঘুরছে। বলিস কি, ভালো করে খাওয়া দাওয়া করিস না বলেই এই অবস্থা। শোন মা জোনাকি, তুই আজ গুহাতেই বিশ্রাম কর, তবে আমরা আজ থেকে যা যা খেতে দেব সব খেতে হবে কিন্তু, নইলে এমনই দুর্বল হয়ে পড়বি। এই কথা বলেই নাগরাজ ও নাগিন গুহা থেকে বেরিয়ে পড়ে এবং কিছু দূর যাওয়ার পর তাদের শিয়ালের সাথে দেখা হয়। কি গো, আচ্ছা তো তোমরা দুজন? তোমাদের মেয়ে জোনাকি কোথায় গেল? ওর শরীরটা ভালো নেই গো, বলছে মাথাই তুলতে পারছে না, খুব দুর্বল লাগছে। কালকেই তো দেখলাম
জানি না, বুঝতে পারছি না শিয়াল ভাই। আমাদের তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরতে হবে। জোনাকি গুহায় একা। চললাম গো। এরপর তারা নিজেদের নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। আবার সারাদিন কেটে গিয়ে রাত হয়। তান্ত্রিক প্রতিদিনের মতোই আগুন জ্বালিয়ে যজ্ঞে বসে। আর মাত্র কয়েকটা দিন, অমাবস্যার আগেই আমায় সব কাজ শেষ করতেই হবে। তারপরে আমি হয়ে যাব অমর। ওদিকে তখন নাগরাজ, নাগিন ও তাদের কন্যা সন্তান জোনাকি শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ তাদের গুহায় একটা অদ্ভুত আওয়াজ হয়। নাগিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখে জোনাকির মাথার পাশে কাল সাপ বসে রয়েছে। এ কি, কাল সাপ তুমি এখন এখানে? কাল সাপ কিন্তু কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। ও, তুমি বোধহয় জোনাকির শরীরের কথা শুনে দেখতে এসেছো, তাই না? কিন্তু তুমি তো পাহাড়ে ভ্রমণে গিয়েছিলে, তা ফিরলে কখন? ওরে বাবা, ও যে জোনাকিকে খুব ভালোবাসে, তাই ফিরেই খবর পেয়ে দেখতে চলে এসেছে। এই সব কথা হতে হতেই কাল সাপ সেখান থেকে বেরিয়ে গুহার বাইরে চলে যায়। আর পরের দিন সকালে দেখা যায় জোনাকির শরীর আরো দুর্বল হয়ে গেছে। সে চোখই খুলতে পারছে না। তখন নাগরাজ ও নাগিন খুব চিন্তিত হয়ে প্রকৃতি দেবীর কাছে যায়। হে প্রকৃতি দেবী, আপনি কিছু একটা উপায় বলে দিন। জোনাকি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম ঠিক করে না খাওয়ার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। আর এখন এখন যে ও চোখও খুলতে পারছে না। আমাদের কন্যাকে আপনি বাঁচান দেবী। আমার মনে হচ্ছে না ওর কোনো অসুখ করেছে। এ নিশ্চয়ই কোনো কালো ছায়ার কাজ। তোমরা একটু সতর্ক থেকো, জোনাকির ওপর বিশেষ নজর রাখো। আমি দেখছি ওর কি হয়েছে। এই কথা শুনে নাগরাজ ও নাগিন সেখান থেকে তাদের গুহায় ফিরে আসে। জোনাকির এমন অসুস্থতার কথা শুনে জঙ্গলের সবারই খুব মন খারাপ হয়ে গিয়েছিল, এমনকি শিয়ালেরও। সে উদাস হয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাতের বেলায় হঠাৎ গিয়ে পৌঁছায় সেই জায়গায় যেখানে তান্ত্রিক বসে বসে যজ্ঞ করছিল। তারপরে সে দেখে তান্ত্রিক আসনে বসে বসে নিজেই এক কালো সাপে রূপান্তরিত হয়। তারপর ওরে বাবা, এই তান্ত্রিক তো ভয়ঙ্কর। ও নিজেকে কালসাপে পরিণত করলো। এদিকে কালসাপ তো পাহাড়ে ভ্রমণে গেছে, কিন্তু ও কালসাপের ছদ্মবেশে যাচ্ছে কোথায়? তারপর শিয়াল সেই কালনাগরূপী তান্ত্রিককে অনুসরণ করতে করতে পৌঁছায় জোনাকিদের গুহার সামনে। আরে, ও যে জোনাকিদের গুহায় ঢুকে গেল। তাড়াতাড়ি যাই, আমায় দেখতে হবে ও কি করে। এরপর শিয়াল গুহায় ঢুকে দেখে কালনাগ জোনাকির মাথার কাছে বসে জোনাকির রক্ত চুষে খাচ্ছে। এই দেখে তো শিয়াল এক লাফে গিয়ে কালনাগকে কামড়ে ধরে। কি হলো শিয়াল, তুমি এখানে কি করছো? আর কাল সাপকে কামড়ে ধরেছো কেন? ঠিক তখনই সেখানে প্রকৃতি দেবী প্রকট হন। ও কালনাগ নয় নাগিন, ও হলো এক ভণ্ড পাপী তান্ত্রিক, যে নিজের শক্তি বাড়ানোর জন্য, নিজে অমর হবার জন্য তোমাদের কন্যার রক্ত শুষে খাচ্ছিল। আর কাল অমাবস্যার রাতই ছিল ওর সাধনার শেষ দিন। এ কি বলছেন প্রকৃতি দেবী? তাহলে আমাদের কন্যা জোনাকি? চিন্তা করো না নাগরাজ, জোনাকির কিচ্ছু হবে না। এদিকে ততক্ষণে তান্ত্রিক শিয়ালের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না অবধ জীব। আমি সব কটাকে মন্ত্র বলে শেষ করে দেব। আর তখনই প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে তান্ত্রিককে কালো কাক বানিয়ে খাঁচায় বন্দি করে দেন। একে তো অন্যায় করেছো, তার উপর আবার কথা। এবার থাকো চিরকাল এই খাঁচায় বন্দি হয়ে। এরপর প্রকৃতি দেবী জোনাকির দিকে এগিয়ে যান ও তাকে এক মন্ত্রপুত জল পান করান। সাথে সাথেই জোনাকিও সুস্থ হয়ে যায়। এবার আমি আসি, তোমরা সকলে ভালো থেকো। এই কথা বলে প্রকৃতি দেবী খাঁচা নিয়ে অদৃশ্য হয়ে যান। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে